প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ কামরুজ্জামান স্যার, প্রভাষক, ম্যানেজমেন্ট বিভাগ, সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজ, ফরিদপুর। তোমরা জানো এই কোভিড-19-এর কারণে সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজ এই অনলাইন ক্লাসের আয়োজন করেছে। পূর্বে আমি তোমাদের 8টি ক্লাস নিয়েছি। তো তোমরা জানো এই কোভিড-19-এর কারণে তোমাদের ক্লাসের যে সিলেবাস সেটা কিন্তু অনেকটা সংক্ষিপ্ত করা হয়েছে। তো আজকে সংক্ষিপ্ত সিলেবাসের আমি তোমাদের বিজনেস অর্গানাইজেশন অ্যান্ড ম্যানেজমেন্ট যে বিষয় এর দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করবো, অর্থাৎ ম্যানেজমেন্টের যে পত্রটি আছে এর চ্যাপ্টার 5 আলোচনা করবো। তোমাদের চ্যাপ্টার 5 আছে স্টাফিং বা কর্মী সংস্থান। তো আমি এই লেকচার শুরু করার আগে একটি ছোট্ট উদাহরণ দিতে চাই। ধরো তোমাদের আশেপাশে যেই ছোটখাটো যে দোকানগুলো আছে বা বড় সাইজের একটি মুদি দোকান বা ছোট ব্যবসা প্রতিষ্ঠান, সেখানে দেখবে যে ব্যবসা শুরু করার আগে তারা মৌলিক কিছু বিষয় সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। ধরো তোমার ব্যবসায় 5 জন কর্মচারী লাগবে, সেক্ষেত্রে তারা চিন্তা করে হ্যাঁ আমার যে 5 জন কর্মচারী লাগবে এর কাজ কি হবে। এরা যদি অ্যাকাউন্টসের কাজ করতে চায় তাহলে কি করতে হবে, এই 5 জন লোক কোথায় খুঁজে পাওয়া যাবে সেটাকে নির্ধারণ করতে হবে। তারা তোমার ওই অ্যাকাউন্টসের কাজ করতে পারবে কিনা সেটা নির্ণয় করার জন্য তাদেরকে টেস্ট নিতে হবে, অর্থাৎ তাদের যে যাচাই বাছাই করতে হবে এবং ফাইনালি তাদেরকে নিয়োগ দিতে হবে। তো এটাই হচ্ছে কি মূলত কর্মী সংস্থান বা স্টাফিং। তো আমরা যদি একটু বৃহৎ পরিসরে বলি তাহলে এটা এভাবে বলা যেতে পারে, ধরো মিস্টার আজিজ তার প্রতিষ্ঠানের জন্য 250 জন নির্বাহী নিয়োগ করতেন এবং সেক্ষেত্রে 250 জন নির্বাহীর শিক্ষাগত যোগ্যতা কী হবে, তাদের অভিজ্ঞতা কী হবে, তারা কি কাজ করবে এবং তাদের যে কাজের জন্য নিয়োগ দেওয়া হবে তারা সেই কাজ করতে পারবে কিনা, এবং ফাইনালি তাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে কর্মী সংস্থান। তো বর্তমান সময়ে কর্মী সংস্থান এবং যে মানব সম্পদ ব্যবস্থাপনা এই দুটি বিষয় খুবই প্রচলিত, কিন্তু এই দুটি বিষয়ের মধ্যে একটি সূক্ষ্ম পার্থক্য রয়েছে। কর্মী সংস্থানের কাজ মূলত যে কর্মী নিয়োগ দেওয়া পর্যন্ত শেষ হয়ে যায়, কিন্তু হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বা মানব সম্পদ ব্যবস্থাপনা অনেক বিস্তৃত, যেখানে কর্মী সংস্থানের কাজ শেষ হয় তার অনেক আগে থেকে মানব সম্পদ ব্যবস্থাপনার কাজ শুরু হয়। অর্থাৎ মানব সম্পদ ব্যবস্থাপনা কি করবে, যে তোমার কি পরিমাণ কর্মী দরকার সেটা নির্ধারণ করবে, কোন উৎস থেকে সংগ্রহ করা হবে সেটা নির্ধারণ করা হবে, তাদেরকে নিয়োগ দেওয়া হবে। নিয়োগ দেওয়ার পর তারা যাতে তাদের কাজগুলো ঠিকমতো করতে পারে, তাদের থেকে সর্বোচ্চ লেভেলের আউটপুট পাওয়া যায়, এই জন্য তাদেরকে যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে এবং একটি নির্দিষ্ট সময় পর তারা তাদের উপর অর্পিত কাজগুলো ঠিকমতো সম্পাদন করছে কিনা এটাকে যাচাই করা হবে। অর্থাৎ আমরা যেটাকে বলি পারফরমেন্স অ্যাপ্রেজাল বা পারফরমেন্স ম্যানেজমেন্ট, সেটা করা হবে। এবং যদি দেখা যায় তাদের পারফরমেন্স সন্তুষ্টজনক বা স্যাটিসফ্যাক্টরি, সেক্ষেত্রে তাদেরকে কি করা হবে, ওইভাবে তাদের ইনসেন্টিভ দেওয়া হবে। এই সামগ্রিক বিষয়টা হচ্ছে মানব সম্পদ ব্যবস্থাপনা বা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে মানব সম্পদ ব্যবস্থাপনা এবং কর্মী সংস্থান দুটি বিষয়কে এক করে চিন্তা করে, কিন্তু আসলে না। তোমরা হয়তো জেনে থাকবে যে 70 বা 80 দশক বা 60 দশকে এই মানব সম্পদ ব্যবস্থাপনাকে পার্সোনাল ম্যানেজমেন্ট হিসেবে অভিহিত করা হতো, কিন্তু পার্সোনাল ম্যানেজমেন্ট শুধু কর্মী সংগ্রহ এবং তাদের চূড়ান্তভাবে নিয়োগ দেওয়ার মাঝে সীমাবদ্ধ। হ্যাঁ, সেখানে তাদের প্রশিক্ষণ বা তাদের যে তাদের এক্সপিরিয়েন্স বা তাদের এক্সপার্টাইজ বৃদ্ধি করার জন্য তাদের যে বিদেশে পাঠাতে হবে বা তাদের যে মূল্যায়ন করতে হবে, তাদের যে ব্যক্তিগত কোনো চাওয়া আছে, এই বিষয়গুলোকে সেখানে প্রাধান্য দেওয়া হতো না। পার্সোনাল ম্যানেজমেন্টে নর্মালি কর্মীকে জাস্ট নিয়োগ দিয়েছি, আমি তার কাছ থেকে কাজ আদায় করবো, দ্যাটস ইট। এটা ছিল পার্সোনাল ম্যানেজমেন্টের মূল কথা। কিন্তু মানব সম্পদ ব্যবস্থাপনা কিন্তু সেটা থেকে অনেক দূর এগিয়ে। অর্থাৎ এক্ষেত্রে কর্মী কি ভালো লাগছে, কর্মী কি খারাপ লাগছে, তার চাওয়া পাওয়া কি, তার জন্য কোন প্রশিক্ষণ ব্যবস্থা করলে সে কাজে ভালো করবে, এই যাবতীয় বিষয়গুলো বিবেচনা করা হয়। আচ্ছা, তো এবার আমরা দেখবো হচ্ছে যে কর্মী সংস্থান প্রক্রিয়ার পদক্ষেপ বা প্রসেস অফ স্টাফিং। হ্যাঁ, আমরা প্রসেস বা প্রক্রিয়া বলতে কি বুঝি সেটা আগে একটু জেনে নেই। প্রক্রিয়া হচ্ছে কতগুলো ধারাবাহিক কাজের সমষ্টি। প্রক্রিয়া হচ্ছে কি, কতগুলো ধারাবাহিক কাজের সমষ্টি। সেই কাজগুলো কেন সম্পাদন করা হয়, প্রতিষ্ঠানের কোনো একটা লক্ষ্য অর্জন করবার জন্য। তো আমরা এবার দেখব যে স্টাফিং এর ক্ষেত্রে
কোন কোন কাজগুলো রয়েছে। তো স্টাফিং এর ক্ষেত্রে প্রথম যেটা রয়েছে কর্মীর চাহিদা নিরূপণ। হ্যাঁ, কর্মীর চাহিদা নিরূপণ আমরা কিভাবে করতে পারি? তোমরা যখন বড় ক্লাসে পড়বে সেখানে তোমরা দেখবে এরকম একটা টার্ম আছে, তোমরা বিবি ক্লাসে পড়বে HRIS, হ্যাঁ, হিউম্যান রিসোর্স ইনফরমেশন সিস্টেম। বর্তমান যুগে বেশিরভাগ প্রতিষ্ঠানগুলোতে, বিশেষ করে যে কর্পোরেট প্রতিষ্ঠানগুলো আছে বা মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো, সেখানে দেখবা এই HRIS এই বিষয়টা রয়েছে। এটার ইলাবোরেশন হচ্ছে হিউম্যান রিসোর্স ইনফরমেশন সিস্টেম। অর্থাৎ এটির মাধ্যমে আমার প্রতিষ্ঠানে বর্তমানে কী পরিমাণ কর্মী কর্মরত রয়েছে সেটা জানা যাবে, আমার যারা কাজ করছে তাদের যোগ্যতা কী, ভবিষ্যতে কী পরিমাণ লাগতে পারে, বা আমার যে কর্মীগুলো লাগবে সেটা কোন উৎস থেকে সংগ্রহ করা হবে, এই সব বিষয়গুলোই HRIS এর মধ্যে পাওয়া যায়। তো আমি তোমাদের যেটা পড়াচ্ছিলাম যে কর্মীর চাহিদা নিরূপণ, অর্থাৎ কর্মী সংস্থান প্রক্রিয়ার প্রথম ধাপ হচ্ছে কর্মীর চাহিদা নিরূপণ। অর্থাৎ তুমি তোমার প্রতিষ্ঠানের জন্য নির্ধারণ করবে কি পরিমাণ কর্মীর দরকার, সেটা কি 10 জন না সেটা 5 জন, সেটা নির্ধারণ করতে হবে। এরপরে যেটি সেটি হচ্ছে কর্মী সংগ্রহ। কর্মী সংগ্রহ হচ্ছে প্রতিষ্ঠানের জন্য আমার যে পরিমাণ কর্মী দরকার তাদেরকে নিয়োগ দেওয়ার উদ্দেশ্যে বিভিন্ন মাধ্যমে যারা এই আমার প্রতিষ্ঠানে কাজ করতে আসবে তাদেরকে জানানো। সেক্ষেত্রে এটা নিউজ পেপার হতে পারে, সেটা টেলিভিশন টিভিসি হতে পারে, বা সেটা আমাদের বিভিন্ন যে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলো আছে সেটা হতে পারে। তোমরা যারা একটু আপডেট বা পেপার পত্রিকা বা ফেসবুকে পোস্ট করে রাখতে দেখবা মাঝে মাঝে বিভিন্ন ব্যাংকের সার্কুলার পাওয়া যায়, দেখা যায় যে এমটিও নিয়োগ হয়, বা দেখা যায় বিভিন্ন যে আমাদের সরকারি কোম্পানিগুলো সেখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বা আপনার BCS এর কথা ধরো, সেখানে কি হয় যে বাংলাদেশ সিভিল সার্ভিসে নিয়োগ দেওয়ার জন্য সেখানে সার্কুলার দেওয়া হয়। তো এটা হচ্ছে মূলত কর্মী সংগ্রহ। এরপরে যেটি রয়েছে যে কর্মী নির্বাচন। কর্মী সংগ্রহ হচ্ছে মূলত যেটা বলেছিলাম যে কর্মীদেরকে জানানো যে আমার প্রতিষ্ঠানে জব মানে ভ্যাকেন্সি আছে, তুমি সেটার জন্য অ্যাপ্লাই করো। কর্মী সংগ্রহটা যেখান থেকে শেষ হয় তার পরবর্তী ধাপ হচ্ছে কর্মী নির্বাচন। তো কর্মী নির্বাচন করার জন্য যারা আবেদন বা অ্যাপ্লিকেশন করবে তাদের বিভিন্ন পরীক্ষা নেওয়া হয়, সেটা মৌখিক পরীক্ষা হতে পারে বা লিখিত পরীক্ষা হতে পারে। আমরা যদি বাংলাদেশ সিভিল সার্ভিসের এক্সাম্পল দিই, তো সেখানে কি দেখে প্রথমে প্রিলিমিনারি টেস্ট নেওয়া হয়, সেখান থেকে যারা কোয়ালিফাই করবে তাদেরকে নিয়ে আবার রিটেন টেস্ট নেওয়া হয়, সেখানে যারা কোয়ালিফাই করবে তাদেরকে আবার ইন্টারভিউর জন্য রাখা হয়, সেখানে যারা কোয়ালিফাই করবে তাদেরকে মেডিকেল টেস্ট, তারপর হচ্ছে তোমার যে তার ব্যক্তিগত যে তথ্য সেগুলো অনুসন্ধান করা হয়। এই সবগুলো ধাপ যারা পার হবে তাদেরকে মূলত চূড়ান্তভাবে নিয়োগের জন্য সুপারিশ করা হয়। আচ্ছা, তো এক কথা যদি আমি বলি, কর্মী নির্বাচন হচ্ছে মূলত যে কর্মীদেরকে নিয়োগ দেওয়ার উদ্দেশ্যে যারা আবেদন করেছে ওই নির্দিষ্ট পোস্টের জন্য বা পজিশনের জন্য তাদেরকে যাচাই এবং বাছাই করা যে তারা ওই কাজের উপযোগী কি না। তো কর্মী সংস্থান প্রক্রিয়ার পরবর্তী ধাপ হচ্ছে কর্মী নিয়োগদান। অর্থাৎ এই প্রক্রিয়াটি হচ্ছে আমি কর্মী নির্বাচনের মাধ্যমে যে সকল প্রার্থীদের বাছাই করেছি এর মধ্যে থেকে তাকে আমি যে পদের জন্য নিয়োগ দিব তাকে নিয়োগ দেওয়া যাবে না সেটা নির্ধারণ করা হয়। তোমরা খেয়াল করবে বাংলাদেশ সিভিল সার্ভিসে যদি আমরা ধর বিগত 38তম BCS এর কথা বলতে পারি, সেখানে ধরো 2000 পোস্ট ফাঁকা ছিল, কিন্তু বাংলাদেশ সরকারি কর্ম কমিশন যারা আছে তারা কি করেছে, তারা সেখানে ধরো 6000কে সুপারিশ করেছে। এখন কথা হচ্ছে এই যে 6000, হ্যাঁ, এই 6000-এর সবাই কিন্তু ওই চাকরি পাওয়ার যোগ্য, কিন্তু আসলে তারা সরাসরি ক্যাডারে চাকরি পেয়েছে কতজন, এই 10 জন। হ্যাঁ, তাহলে কি করেছে এই যে 2000, 10 জন করে 2000 হবে, এই যে 2000 জন এটা হচ্ছে কি কর্মী নির্বাচন। আচ্ছা, এরপরে কি আছে যে প্রশিক্ষণের মাধ্যমে কি করা হয় যে কর্মীকে কি করে কাজের জন্য উপযুক্ত করে গড়ে তোলা হয়। তোমরা হয়তো খেয়াল করবে যে আমাদের যে আশেপাশে বিভিন্ন যে টেকনিক্যাল কাজগুলো আছে সেখানে তোমরা দেখবা যে যারা মোটর মেকানিক, হ্যাঁ, যারা মোটর মেকানিক বা মোবাইল সার্ভিসিং করেন, বা ধরো যারা টেক্সটাইল ইঞ্জিনিয়ার, ঠিক আছে, এদেরকে কি করা হচ্ছে, যে ছেলেটা মোটর মেকানিক সে কিন্তু খুব বেশি শিক্ষিত না, বাট সে কি করছে দেখতে দেখতে শিখতে এক সময় কি অনেক কম্পিটেন্ট হয়ে যাচ্ছে তার কাজের জন্য। ঠিক একইভাবে যখন একজন কর্মীকে কোনো প্রতিষ্ঠানের কোনো একটি বিশেষ কাজ সম্পাদন করার জন্য নিয়োগ দেওয়া হয়, সে তখন ফ্রেশ থাকে,
তো সেক্ষেত্রে নিয়োগদাতার কাজ হচ্ছে ওই কর্মীকে তার যে কাজের জন্য নিয়োগ দেওয়া হয়েছে সেই কাজ করার উপযুক্ত হিসেবে গড়ে তোলা। আর এটা কিভাবে করা হয় সেটা হচ্ছে প্রশিক্ষণ। এক্ষেত্রে প্রশিক্ষণ দেশের ভেতর হতে পারে বা দেশের বাইরে হতে পারে। তোমরা যদি বাংলাদেশ সিভিল সার্ভিস স্পেশালি পুলিশ ক্যাডারের কথা বলো, সেখানে কি করা হচ্ছে, সেখানে তারা চাকরিতে জয়েন করার সঙ্গে সঙ্গে তাদেরকে কি করা হচ্ছে, বাংলাদেশ পুলিশ একাডেমিতে পাঠিয়ে দেওয়া হচ্ছে প্রশিক্ষণের জন্য। অথবা অন্য যে ক্যাডারগুলো আছে প্রতিটা ক্যাডার যে তাদের কি করা হচ্ছে, একটা নির্দিষ্ট সময় পর বা সময়ের শুরুতে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। কেন? এতে করে তারা যে তার সার্ভিসের নর্মস, তারপরে যে সার্ভিস রুলস আছে সেই বিষয়গুলো সম্পর্কে কি পাচ্ছে, তারা ধারণা পাচ্ছে। ওকে, তো এটা হচ্ছে আমাদের কর্মী সংস্থানের প্রক্রিয়া। এবার আমরা শিখবো হচ্ছে যে কর্মী সংগ্রহের ধারণা, অর্থাৎ কর্মী সংগ্রহ বলতে আমরা কি বুঝি, আমরা বিস্তারিত আলোচনা করবো যে কর্মী সংগ্রহ সম্পর্কে। ঠিক আছে, ধরো যে সরকারি সারদা সুন্দরবন কলেজ, হ্যাঁ, তোমরা যে কলেজে পড়াশোনা করছো, তো তোমরা দেখবে যে তোমাদের যে টিচার বা তোমার যারা মানে ক্লাস নেয় তারা ছাড়াও এই কলেজে কিন্তু আরো অনেক কর্মচারী রয়েছে। কিছু সংখ্যক আছে বেসরকারি কর্মচারী, কিছু আছে সরকারি কর্মচারী। তো সেক্ষেত্রে কি হচ্ছে, ধর আমাদের যে আছে অফিস সহায়ক কি করা হচ্ছে, তাদেরকে নিয়োগ দেওয়ার জন্য প্রথমে কি করছে যে হ্যাঁ ঠিক আছে দেখি আমার অফিসে লোক থাকার কথা 10 জন, সেক্ষেত্রে কি হচ্ছে কিন্তু লোক আছে 8 জন, তাহলে কর্মী সংখ্যক কজন, 2 জন। এক্ষেত্রে কি করা হবে, আমাদের প্রিন্সিপাল স্যার কি করবেন, হ্যাঁ আমার অফিসের কাজ যদি ঠিক মতো সম্পাদন করা হচ্ছে না বা কাজে ব্যাঘাত ঘটছে, সেক্ষেত্রে 2 জন কর্মচারী নিয়োগ দিতে হবে। তো তিনি কি করলেন যে আমাদের যে অন্যান্য কর্মচারী আছে তাদেরকে বললেন যে তোমাদের পরিচিত কেউ আছে কিনা, চাই এখানে আবেদন করতে বলো। বা স্যার এটাও করতে পারেন যে আমাদের কলেজের নোটিশ বোর্ড আছে সেখানে কি করলেন যে একটা নিয়োগপত্র টাঙিয়ে দিলেন, হ্যাঁ, যে কে কে আমার কলেজে 2টো পোস্ট ফাঁকা আছে, যে তোমরা চাইলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারো। তো সেখানে কি করা থাকবে যে অ্যাপ্লিকেশনে নিয়োগের যাবতীয় শর্তাবলী থাকবে, সে কি কি কম্পেনসেশন বা বেতন ভাতা কলেজ থেকে পাবে, তার চাকরির ধরন কি হবে, তার চাকরি স্থায়ী বা অস্থায়ী, তার চাকরির ক্ষেত্রে তার করণীয় কি বা তার মানে ডিউটিস রেসপন্সিবিলিটিস কি হবে, সব কিছু ওই ইস্যুর ভিতরে দেওয়া থাকবে। ওই যে কি বলবো অ্যাডভার্টাইজমেন্ট বা বিজ্ঞাপন সেখানে দেওয়া থাকবে। এখন একটা জিনিস খেয়াল করতে হবে যে কর্মী সংগ্রহ হচ্ছে কিন্তু একটা পজিটিভ দিক বা ইতিবাচক দিক, এটা কিন্তু নেগেটিভ না। মানে কি, মানেটা হচ্ছে ধরো তুমি বিসিএস অ্যাপ্লাই করছো একটা নির্দিষ্ট সময় পর, তুমি কেন অ্যাপ্লাই করছো, তুমি ভেতরে ভেতরে চিন্তা করো হ্যাঁ আমি চাকরিটা পাবো বলে অ্যাপ্লাই করছি। তুমি যদি চিন্তা করো যে আমি চাকরি পাবো না, তাহলে কিন্তু অ্যাপ্লাই করবে না। ঠিক আছে, তাহলে আমরা কি চিন্তা করছি যে কর্মী সংগ্রহ হচ্ছে একটা ইতিবাচক দিক, কারণ হচ্ছে কি সবাই চিন্তা করে চাকরিটা পাবো। ওকে, আচ্ছা, তো এটাই হচ্ছে আসলে কর্মী সংগ্রহের মূল কথা। এবার আমরা শিখবো হচ্ছে যে কর্মী সংগ্রহের উৎস, অর্থাৎ আমরা কোন কোন উৎস থেকে কর্মী সংগ্রহ করতে পারি। কর্মী সংগ্রহের উৎসকে মূলত দুভাবে ভাগ করা যায়, একটি হচ্ছে অভ্যন্তরীণ উৎস, আরেকটি হচ্ছে বাহ্যিক উৎস। অভ্যন্তরীণ উৎসকে কয়েক ভাগে ভাগ করা যায়, তার মধ্যে একটি হচ্ছে পদোন্নতি। তোমরা জানো বাংলাদেশ সিভিল সার্ভিস বা সরকারি হোক বেসরকারি হোক যে কোনো চাকরিতে একটা নির্দিষ্ট সময় পর প্রতিষ্ঠানে ওই কর্মচারী কি হয় পদোন্নতি পেয়ে থাকে। হ্যাঁ, তো পদোন্নতির মাধ্যমে কি করা হয় যে উপর লেভেলে যে পোস্টগুলো আছে সেগুলো থাকা পূরণ করা হয়। আমি যদি ধরো আমি স্পেশালি ব্যাংকের উদাহরণটা দিতে চাই, কারণ ব্যাংকের উদাহরণটা সবাই বুঝো। ধরো তুমি একটি প্রাইভেট ব্যাংকে বা একটি সরকারি ব্যাংকে কি করলে যে এসএ হিসেবে জয়েন করলে, ঠিক আছে, এসএ বা সিনিয়র অফিসার হিসেবে জয়েন করলে, তারপরে কি হলো তুমি সেখানে 4 বছর কাজ করার পর, হ্যাঁ 4 বছর কাজ করলে, এখন দেখা গেলো এসএ এর যে উপরে আছে যে কি আছে প্রিন্সিপাল অফিসার। হ্যাঁ, তো এই প্রিন্সিপাল অফিসার এখানে যায় 6টা পদ খালি আছে। তো সেই ক্ষেত্রে ওই সরকারি ব্যাংক কি করবে, এই যে এখানে যে এসও আছে সেখান থেকে নিয়ে সেখান থেকে লোক কি করবে, ওই 6টা পদে যে শূন্য পদ আছে সেটা পূরণ করবে। অর্থাৎ কি করা যায়, পদোন্নতির মাধ্যমে প্রতিষ্ঠানে যে শূন্য পদ থাকে সেগুলো পূরণ করা যায়। অর্থাৎ পদোন্নতির মাধ্যমেও আমরা কি করতে পারি, কর্মী সংগ্রহ করতে পারি। তারপরে যেটি রয়েছে বদলি ও পদ অবনতি। হ্যাঁ, তোমরা এখানে যারা মানে ভর্তি হয়েছে সরকারি সদস্য কলেজে, তোমরা খেয়াল করেছো তোমাদের এখানে অনেক নতুন স্যার এসেছে, আবার অনেক স্যার চলে গেছে। কারণটা কি, কারণ হচ্ছে বদলি। অর্থাৎ যদি কখনো দেখা যায় অন্য একটি কলেজে, ধরো আমি তোমার এখানে ধরো আমি লেকচারার, আমার কথা বলি আমি লেকচারার, হ্যাঁ আমি লেকচারার, ধরো আমি কি হলো আমার আমি
4 বছর 5 বছর পরে কি প্রমোশন হলো। তো প্রমোশন পেয়ে আমি হলাম কি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, হ্যাঁ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হলাম। তো আমি একটা সারদা সুন্দরীতে আছি, হ্যাঁ সারদা সুন্দরীতে আছি। আমি কোথায় চলে গেলাম, ধরো আমি সদরপুরে চলে গেলাম। সদরপুরে কি আছে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর খালি আছে, তো কি হলো এইটা এখানে ট্রান্সফার বা বদলি করে নিয়ে এই যে জায়গাটা ফাঁকা ছিল সেটা কি করা হলো, পূরণ করা হলো। আবার অনেক সময় দেখা যায় ডিমোশন দেওয়া হয়, অর্থাৎ প্রতিটা সার্ভিসের রুলস আছে। তুমি যদি কোনো কারণে ওই সার্ভিসের শৃঙ্খলা বা নিয়ম ভঙ্গ করো তাহলে সেই ক্ষেত্রে কিন্তু পদ অবনতি দেওয়া হয়, অর্থাৎ ডিমোশন দেওয়া হয়। তো এই ব্যবস্থার মাধ্যমেও কি করা হয়, কর্মী সংগ্রহ করা হয়। অর্থাৎ আমি যেখানে যে উদাহরণটা দিয়েছিলাম যে কোনো কারণে কোনো একজন কর্মী যদি এই পদে থেকে যদি সার্ভিসের রুলসগুলো আছে সার্ভিসের সেগুলো যদি ভঙ্গ করে সেই ক্ষেত্রে তার পদ অবনতি হয়ে কিন্তু সেখানে চলে আসতে পারে। অর্থাৎ কি দিচ্ছে আমরা, যে ডিমোশনের মাধ্যমে অনেক সময় কি করা হয়, কর্মী সংগ্রহ করা হয়। আচ্ছা, এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে কর্মরত কর্মীদের সুপারিশ। আমি কিছুক্ষণ আগে যে উদাহরণটা দিয়েছি তোমাদের, যে আমাদের অফিসে ধরো 2 জন অফিস সহকারী পদ খালি আছে, হ্যাঁ সেক্ষেত্রে আমাদের প্রিন্সিপাল স্যার ধরো আরো যারা কর্মরত আছে তাদের বলবে হ্যাঁ ঠিক আছে দুটো পদ খালি আছে, তোমাদের পরিস্থিতি আছে কিনা। এখন এমন যদি থেকে থাকে যে প্রতিষ্ঠানে বিশ্বস্ত কোনো কর্মকর্তা বা কর্মচারী রয়েছে, হ্যাঁ তিনি বলেন স্যার ঠিক আছে আমার কাছে একটা ছেলে আছে, সে মানুষ হিসেবে ভালো, সে কাজ করার উপযোগী, এই কাজ করার জন্য যে যে যোগ্যতা তার সব কিছু আছে, তো চাইলে আপনি তাকে নিতে পারেন। তো এটাকে বলা হয় কি, কর্মরত কর্মীদের সুপারিশ। তো এই ব্যবস্থার মাধ্যমেও কি করা হয়, অনেক সময় প্রতিষ্ঠানে নিয়োজিত কি করা হয়, প্রতিষ্ঠানের যে ফাঁকা পদগুলো আছে তার জন্য কর্মী সংগ্রহ করা যায়। আরেকটি আছে কি, সংশ্লিষ্ট বিভাগের সুপারিশ। তোমরা জেনে থাকবে যে বাংলাদেশ সিভিল সার্ভিসে আমরা যদি বিষয়ের কথা বলি, আমরা শিক্ষা ক্যাডারের কথা বলি, সেখানে কি হয় যে কর্মীদের প্রমোশন দেওয়ার জন্য বা ফাঁকা পদগুলো পূরণ করার জন্য যে ডিপার্টমেন্টাল প্রমোশন কমিটি অর্থাৎ ডিপিসি রয়েছে, তারা কি করে একটি নির্দিষ্ট সময় পর পর তারা সুপারিশ করে যে হ্যাঁ ঠিক আছে এই যারা এই কর্মীগুলো কি আছে, তারা যোগ্য, পরবর্তী পদে কাজ করার জন্য তাদের সকল প্রকার যোগ্যতা রয়েছে। তো সরকারকে তারা বলে যে আপনারা চাইলে বা আপনি চাইলে এদেরকে পরবর্তী পদে কাজ করার জন্য দিতে পারেন। অর্থাৎ এটাকে বলা হয় কি, ডিপার্টমেন্টাল কমিটির সুপারিশের মাধ্যমে কর্মী সংস্থান। এরপরে যেটি রয়েছে যে শ্রমিক সংঘের সুপারিশ। হ্যাঁ অনেক কি বলে এটাকে, অনেক প্রতিষ্ঠান রয়েছে যেখানে শ্রমিক সংঘ অনেক শক্তিশালী। বিশেষ করে আমরা যদি যে বাংলাদেশ গার্মেন্টস সেক্টরের কথা বলি, তো সেখানে কি রয়েছে, সিবিএ বা কালেক্টিভ বার্গেনিং এজেন্ট। তো তাদের কাজ হচ্ছে কি, এই গার্মেন্টসের যে সকল শ্রমিক কাজ করে তাদের বিভিন্ন সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা করা, তাদের যে দাবি দাওয়াগুলো আছে সেগুলো গার্মেন্টসের যে অথরিটি তাদের কাছে পেশ করা, বা তাদের যদি কোনো কিছু পাওনা থাকে সেগুলো তাদের কাছে পেশ করার মাধ্যমে আদায় করা ইত্যাদি। অনেক সময় কি করা হয়, এই শ্রমিক সংঘের সুপারিশের মাধ্যমেও কর্মী সংগ্রহ করা হয়। আচ্ছা, এরপরে যেটি রয়েছে যে বাহ্যিক উৎস বা এক্সটার্নাল সোর্সেস। তো বাহ্যিক উৎসের মধ্যে কি কি রয়েছে, প্রথম রয়েছে বিজ্ঞপ্তি। অর্থাৎ আমি যেটা বলেছিলাম কিছু আগে, তোমরা যারা নিউজ পেপার পড়ো দেখবা বিভিন্ন প্রকার চাকরির বিজ্ঞাপন থাকে। তো সেখানে কি লেখা থাকে, সেখানে লেখা থাকে যে ক্যারিয়ার অপরচুনিটি বা এরকম কিছু একটা থাকে। তো সেখানে তোমরা দেখবে যে প্রথমে প্রতিষ্ঠানের নাম দেওয়া থাকে, আর কোন পদের জন্য কর্মী বিজ্ঞাপনটা দেওয়া হচ্ছে সেটা লেখা থাকে, ওই পদে আবেদন করবার জন্য তোমার কি কি কোয়ালিফিকেশনস দরকার সেটা থাকবে, তোমার এক্সপিরিয়েন্স দরকার কিনা সেটা থাকবে, তারপর হচ্ছে তোমাকে কি পরিমাণ কম্পেনসেশন বা বেতন ভাতা দেওয়া হবে সেটা থাকবে, তোমার চাকরি কবে কি হবে, কি করে পার্মানেন্ট হবে সেগুলো দেওয়া থাকবে। অর্থাৎ এই যে যাবতীয় বিষয়গুলো এগুলো উল্লেখ করে কিন্তু অনেক সময় পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয়। অর্থাৎ এর মাধ্যমে কিন্তু কর্মী সংগ্রহ করা হয়। আচ্ছা, এবার কি রয়েছে যে চাকরির সন্ধানী। অনেক সময় কি হয়, যারা চাকরির সন্ধান অর্থাৎ যাদের চাকরি দরকার তারা কিন্তু নিজ থেকে অনেক প্রতিষ্ঠানে গিয়ে তাদের যে বায়োডেটা বা কারিকুলাম যেটা আছে সেটা দিয়ে আসে, যে বলে আসে যে স্যার আপনার যদি কখনো প্রয়োজন হয় জাস্ট আমাকে একটু জানাবেন। ঠিক আছে, এভাবে কিন্তু অনেক প্রতিষ্ঠান কর্মী নিয়োগ করে থাকে। তোমরা যদি করে থাকে ওই ছোট ছোট প্রতিষ্ঠান যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে মূলত এই পদ্ধতিটা বেশি ফলো করা হয়। ঠিক আছে, এরপরে যেটি আছে যে বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র। অর্থাৎ আমাদের যে বিভিন্ন প্রকার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলো আছে সরকারি এবং বেসরকারি, সেখান থেকে কিন্তু কর্মী সংগ্রহ করা হয়। অর্থাৎ এটা
বেশি হয় হচ্ছে তোমার যে ইঞ্জিনিয়ারিং সেক্টরগুলো আছে সেক্ষেত্রে এটা বেশি হয়ে থাকে। অর্থাৎ ধরো কোনো একটা ইঞ্জিনিয়ারিং কোম্পানি তাদের 5 জন কর্মী দরকার, তারা কি করবে যে ধরো বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটি আছে, হ্যাঁ, বা ডুয়েট আছে, সেখানে গিয়ে কি করবে যে হ্যাঁ আমার এই কর্মী দরকার, তার রিকুইজিশন দিয়ে আসবে, ওই ইউনিভার্সিটি অথরিটি কি করবে যে ছাত্র বা ছাত্রী আছে তাদেরকে জানাবে হ্যাঁ এরকম অফার আছে যে তোমরা সেখানে কাজ করে চাও কিনা। যারা চাইবে তারা সেখানে অ্যাপ্লিকেশন সাবমিট করে দেয়, তার একটা নির্দিষ্ট প্রসেসের মাধ্যমে তাদেরকে সংগ্রহ করা হবে। আচ্ছা, এরপরে যেগুলো রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, তোমরা জানো হয়তো এটা কি বলে ইন্টারমিডিয়েট বা উচ্চ মাধ্যমিক লেভেল হয় না, যখন তারা বড় ক্লাস বা ইউনিভার্সিটি লেভেলে যাবা সেখানে দেখবে কি হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের যে নোটিশ বোর্ড আছে সেখানে বিভিন্ন ধরনের চাকরি বিজ্ঞাপন দেওয়া থাকে। অর্থাৎ বিভিন্ন প্রতিষ্ঠানগুলো কি করে যে ঠিক আছে আমার এরকম কর্মী কি বলে এমপ্লয়ি দরকার, আপনারা এখানে দিয়ে গেলাম, এই যে আমাদের রিকুইজিশন যদি পসিবল হয় আমাদের কিছু সাপ্লাই দেবেন, এইভাবে কি কর্মী সংগ্রহ করা যায়। এরপরে যেটা রয়েছে যে আউটসোর্সিং, হ্যাঁ আউটসোর্সিং শব্দটি বর্তমানে খুবই বহুল প্রচলিত একটি শব্দ। তো অনেকেই জানো যে মানে আউটসোর্সিং জানো না করে থাকো কি, এই তোমরা ওডেক্স এর নাম শুনেছো অনেকে, ওডেক্স, তারপরে ফাইবার, তারপরে এরকম আরো অনেক ওয়েবসাইট আছে। এর মাধ্যমে কি করা হচ্ছে যে বিদেশি কোম্পানিগুলো বাংলাদেশ থেকে তাদের কাজগুলো করে নিয়ে যাচ্ছে। তোমার তাদের একটা লোক বানানো দরকার, তোমার কাছে কিছু তুমি বানিয়ে দিচ্ছ, তোমাকে পেমেন্ট করে দিচ্ছে। তাদের একটা থিসিস করা দরকার, তোমাকে দিয়ে দিচ্ছে, তাদের রিকুইজিশন অনুযায়ী তুমি তাকে বানিয়ে দিয়ে দিচ্ছ। আমরা কি করছি, আমরা কিন্তু একইভাবে অনেক আউটসোর্সিং করছি। সেটা কিরকম, তোমরা যদি বাংলাদেশের গার্মেন্টস সেক্টরগুলোতে যাও সেখানে দেখবে যে টপ পজিশন যেগুলো রয়েছে ম্যাক্সিমাম হচ্ছে শ্রীলঙ্কান এবং ইন্ডিয়ানদের দখল। হ্যাঁ, কারণটা কি? কারণ হচ্ছে ওই কাজ করার জন্য তারা বেশি কমিটেড বাংলাদেশি নাগরিকদের চেয়ে। তো কি করছে বাংলাদেশ যে গার্মেন্টস অথরিটি বা গার্মেন্টস কোম্পানিগুলো রয়েছে তাদের কাজগুলো বিদেশির কাছে ছেড়ে দিচ্ছে, বিদেশিরা কাজগুলো তাদেরকে করে দিচ্ছে। এটা হচ্ছে কি আউটসোর্সিং। এছাড়া অনেক সময় কি রয়েছে বিভিন্ন বিশ্বস্ত সূত্র বা যারা তোমার কি বলে এটাকে মেরিট হান্টার এভাবেও কর্মী সংগ্রহ করে থাকে। সাম্প্রতিক সময়ে কর্মী সংগ্রহের জন্য যে বিষয়টি অনেক জনপ্রিয়তা লাভ করেছে সেটি হচ্ছে জব ফেয়ার। তোমরা যখন ইউনিভার্সিটি যাবা দেখো তোমাদের এখানে মাঝে মাঝে এরকম জব ফেয়ার আয়োজন করা হয়। জব ফেয়ার কি হচ্ছে বিভিন্ন কোম্পানির স্টল সেখানে থাকবে, হ্যাঁ তোমাকে সেখানে সিভি ড্রপ করতে বলবে। তাদের ওই স্টলে তারা কোন ধরনের কর্মী নিয়োগ দিতে চান তাদের সেখানে রিকুইজিশনগুলো দেওয়া থাকবে। সেই রিকুইজিশন অনুযায়ী ওই জব ফেয়ারে যারা পার্টিসিপেন্ট তারা সেখানে অ্যাপ্লিকেশন করবে এবং একটি নির্দিষ্ট প্রসেস বা পদ্ধতি ফলো করে তাদেরকে সেখান থেকে চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হয়। এটি হচ্ছে মূলত জব ফেয়ারের মাধ্যমে কর্মী সংগ্রহের পদ্ধতি। আচ্ছা, তো এগুলো ছিল মোটামুটি কর্মী সংগ্রহের পদ্ধতি। তো এর পরবর্তী টপিক হচ্ছে যে অভ্যন্তরীণ উৎস থেকে কর্মী সংগ্রহের সুবিধাটি আমরা এটা শিখবো। এটি ছোট দ্বারা কিছু প্রথমে যে ধরো তুমি তোমার বাসায় আছে এখন, হ্যাঁ কোনো কারণে তুমি যদি হঠাৎ করে তোমার একজন আত্মীয় বাসায় বা অপরিচিত লোকের কোনো বাসায় বেড়াতে যাও, তোমার বাসায় তুমি যতটুকু ইজিলি মুভ করতে পারো বা কথা বলতে পারো, চলাফেরা করতে পারো, খেতে পারো, অর্থাৎ তোমার হোল লাইফ স্টাইল যেমন থাকে তোমার নিজের বাসায়, তুমি যখন একজন অপরিচিত লোকের বাসায় যাবে তখন কিন্তু ঠিক তত ইজিলি তোমার লাইফ স্টাইলটা লিড করতে পারবে না। এর কারণটা হচ্ছে কি? কারণ হচ্ছে তোমার বাসায় তোমার আত্মীয় আছেন, তোমার বাবা মা, তোমার ভাই বোন বা তোমার চাচা চাচি যদি জয়েন্ট ফ্যামিলি থেকে থাকে, দাদা দাদি ইত্যাদি, এদের সাথে তুমি তোমার জন্ম থেকে এদেরকে দেখে আসছো এবং এদের সাথে তোমার অন্যরকম রিলেশন। কারণ কি? কারণ এই যে কালচার, হ্যাঁ তাদেরকে ছোটবেলা থেকে দেখে আসছো, তাদের যাও বা এটা তারা এইভাবে কথা বলে, তারা তোমাকে বুঝতে পারো, তুমি তাদেরকে বুঝতে পারো। কিন্তু তুমি যখন অপরিচিত লোকের কোনো বাসায় যাও তখন কিন্তু এভাবে তুমি চলতে পারো না। কারণ হচ্ছে যাদের বাসায় গিয়েছো তাকে তুমি চেনো না, প্রথমত তুমি তাদের কালচার সম্পর্কে জানো না। তো সেক্ষেত্রে তোমার কি হবে, তাদের সঙ্গে অ্যাডজাস্ট করতে তোমার একটি নির্দিষ্ট সময় লাগবে। ঠিক একইভাবে যখন কোনো প্রতিষ্ঠানে বাইরে থেকে কর্মী নিয়োগ দেওয়া হয় তাদের ক্ষেত্রে এই বিষয়টি কাজ করে। হ্যাঁ, দেখা যায় ওই কালচারের সঙ্গে তারা অ্যাডজাস্ট করতে পারছে না, বা তারা কিভাবে তাদের কাজগুলো করবে সেটা পারছে না। এতে করে হয় তারা বিভিন্ন ধরনের হেজিটেশন ভোগে।
এর ফলে কি হচ্ছে, তাদের যে ইফিসিয়েন্সি সেটা কমে যায়। আর ইফিসিয়েন্সি কমার কারণে তাদের যে পারফরমেন্স সেটা উপরে মারাত্মক প্রভাব ফেলে। এখন কথা হচ্ছে, আমরা যদি অভ্যন্তরীণ উৎস থেকে কর্মী সংগ্রহ করি, তাহলে কিন্তু এই ধরনের কালচারাল যে প্রবলেমগুলো আছে সেটা ফেস করতে হয় না। কারণ কি, অভ্যন্তরীণ উৎস থেকে কর্মী সংগ্রহ করলে কি হচ্ছে, যে ওই কর্মী, ওই কর্মীটি ওই প্রতিষ্ঠানের যে কালচার সেটার সঙ্গে পরিচিত, তার যে বস আছে তাকে সে ভালো জানে, তাকে চিনে, তার যে সাবঅর্ডিনেট হবে তার সাথে তার ভালো সম্পর্ক, তার সঙ্গে তার পরিচয় রয়েছে। অর্থাৎ প্রতিষ্ঠানের টোটাল কালচার সম্পর্কে তার স্বচ্ছ একটা ধারণা থাকে, যার কারণে কি হবে, সে তার কাজগুলো সঠিকভাবে করতে পারবে। এতে করে তার ইফিসিয়েন্সি আছে সেটা বাড়বে, তো আলটিমেটলি প্রতিষ্ঠানের যে প্রোডাক্টিভিটি সেটা বাড়বে, যার কারণে কি হয়, প্রতিষ্ঠানের যে আলটিমেট গোল সেটা অ্যাচিভ করা পসিবল হবে। আচ্ছা, এবার আমরা দেখবো যদি অভ্যন্তরীণ উৎস থেকে কর্মী সংগ্রহ করা হয়, সেক্ষেত্রে প্রবলেমগুলো কি হতে পারে। আমরা অনেক সময় কি দেখি যে অভ্যন্তরীণ উৎস থেকে কর্মী সংগ্রহ করতে গেলে যে অনেক সুপারিশ আসে। সুপারিশের ফলে কি হয়, যে কর্মী নিয়োগদাতা অনেক সময় সুপারিশ ফেলতে পারে, যার কারণে কি হচ্ছে, অনেক অযোগ্য কর্মী প্রতিষ্ঠানে চলে আসছে, যার কারণে কি হচ্ছে, তাদের ইফিসিয়েন্সি নেই, প্রোডাক্টিভিটি কমে যাবে। আর প্রোডাক্টিভিটি কমা মানে কি, মানে হচ্ছে প্রতিষ্ঠানে লস হবে, এটা একটা প্রবলেম। আর একটা প্রবলেম কি হবে, যে যারা ধর যদি মানে পলিটিক্যাল ব্যাকআপ থেকে প্রতিষ্ঠান আসে, সেক্ষেত্রে কি হবে, তার ভেতরে ওই ধরনের একটা অ্যারোগেন্স ভাব থাকে, যার কারণে প্রতিষ্ঠানের যে ম্যানার অ্যান্ড নর্মস থাকে সেগুলোর প্রতি তাদের কোনো শ্রদ্ধাও থাকে না। এই কারণে প্রতিষ্ঠানে একটা হ্যাফেসার অবস্থা হয়, এটা একটা প্রবলেম আছে। তো এবার আমরা দেখবো হচ্ছে যে কর্মী নির্বাচনের ধারণা। কর্মী নির্বাচন বলতে আমরা কি বুঝি। আমার লেকচারের শুরুতে আমি মূলত যে কর্মী নির্বাচন সম্পর্কে সামান্য আলোচনা করেছি। এবার নির্বাচন সম্পর্কে আরেকটু ডিপলি আলোচনা করব। তো নির্বাচন বলতে আমরা কি বুঝি, নির্বাচন হচ্ছে আমার যে সকল কর্মী সংগ্রহ করা হয়েছে সেখান থেকে উপযুক্ত কর্মী বাছাই করা হচ্ছে কর্মী নির্বাচন। অর্থাৎ আমার সংগৃহীত অর্থাৎ যারা চাকরির জন্য আবেদন করেছে তাদের মধ্যে থেকে কারা আমার এই কাজের জন্য যোগ্য, কারা আমার কাজটি করতে পারবে, তাদেরকে চূড়ান্তভাবে মনোনয়ন দেওয়া হচ্ছে কর্মী নির্বাচন। আমরা প্রথমে যেমন জেনেছি কর্মী সংগ্রহ হচ্ছে একটি ইতিবাচক কাজ, কিন্তু কর্মী নির্বাচন হচ্ছে একটি ইতিবাচক ও নেতিবাচক উভয়। কারণ কি, কারণ হচ্ছে ধরো আমরা কি করেছিলাম, এই যে 10,000 6,000 কথা বলেছিলাম। তো এসি কি করলো, আমাদেরকে 6,000 লোকের জন্য সুপারিশ করলো, কিন্তু সরকার কিন্তু আমাদের 6,000 ধরে নিয়োগ দিতে পারবে। সরকার কয়জনকে নিয়োগ দিয়েছিল, 2,000। তাহলে যে বাকি 4,000 রইল, 6,000 থেকে 2,000 বাদ দিলে 4,000 রইল, তারা কিন্তু চাকরি পেল না। সেক্ষেত্রে কি হবে, তাদের কাছে এই যে নির্বাচন প্রক্রিয়া যেটা, অর্থাৎ কর্মী নির্বাচন প্রক্রিয়া, এটা তাদের কাছে নেতিবাচক মনে হবে। কিন্তু এই যে 2,000 যারা চাকরি পাবে বা পেয়েছে, তাদের কাছে কিন্তু এটা ইতিবাচক মনে হবে। এই জন্য কর্মী সংগ্রহ এটি ইতিবাচক কাজ, কিন্তু কর্মী নির্বাচন এটি ইতিবাচক এবং নেতিবাচক হয়। ঠিক আছে। আচ্ছা, আজকে এই পর্যন্তই। তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এই ক্লাস শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।